সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। ১৯ বছর বয়সী টকবকে তরুণ মারুফ হোসেন ছাত্র জনতার স্রোতে মিশে গিয়েছিল স্বৈরাচারী হাসিনা হটাও আন্দোলনে। পুলিশের গুলির সামনে থেকে কণ্ঠ ছেড়েছিল জোরে, স্লোগানে স্লোগানে মুখরিত করেছিল রাজপথ। আজ সেই মারুফ আমাদের মাঝে আর নেই। পুলিশের গুলিতে শহীদ হয়েছেন ২৪ জুলাই। সেই ঘটনা তুলে ধরতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শহীদের গর্বিত পিতা মোহাম্মদ ইদ্রিস আলী। আমরা তার মুখেই শুনব কি ঘটেছিল সেদিন, তারপর কি হলো, এখন কেমন যাচ্ছে তাদের দিনকাল। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন ২৪-এর লড়াকু সৈনিক মোহাম্মদ হুজাইফা হোসাইন পারভেজ, সিরাজগঞ্জ পলিটেকনিক কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী পারভেজের বাম্পা বুলেটবিদ্ধ। রাজধানীর পঙ্গু হাসপাতাল এখন তার ঠিকানা। ২৪-এর ৪ আগস্ট এনায়েতপুর থানার সামনে পুলিশের গুলিতে গুরুতর জখম হন তিনি। আমরা তার মুখ থেকেও শুনব কিভাবে গুলিবিদ্ধ হয়েছিল সেদিন। মোহাম্মদ ইদ্রিস আলী ও হুজাইফা হোসেন পারভেজ, আপনাদের দুজনকেই আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছে। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা শহীদ মারুফ হোসেন ও মোহাম্মদ পারভেজের উপর নির্মিত দুটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। বরিশালে নদীবেষ্টিত উপজেলা মেহেন্দিগঞ্জ, সেখানকার এক দরিদ্র পরিবারের সন্তান মোহাম্মদ ইদ্রিস ১৯৯২ সালে ঢাকা এসেছিলেন জীবিকার তাগিদে। ঢাকার বাড্ডা এলাকায় বিভিন্ন কাজ করে স্বাবলম্বী হওয়ার সংগ্রাম চালিয়ে যান ইদ্রিস। একসময় কিছুটা সচ্ছলতাও আসে। এরপর ২০০৩ সালে বিয়ে করেন নিজ এলাকার মরিয়ম বেগমকে। তাদের কোল জুড়ে আসে পুত্র সন্তান, নাম তার মারুফ হোসেন। সেই মারুফ আর কেউ নন, ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ। রাজধানীর মধ্য বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটির সামনে ১৯ জুলাই পুলিশের গুলিতে শহীদ হন একাদশ শ্রেণীর ছাত্র মারুফ। ৩ ভাইয়ের মধ্যে মারুফ সবার বড়, তাই ক্ষুদ্র ব্যবসায়ী বাবাকে সাহায্য করত সে। বলা চলে বাবা ছেলে মিলেই চালাতেন বিভিন্ন অনুষ্ঠানের ডেজার্ট সরবরাহের ব্যবসা। এভাবেই চলছিল একটি সাজানো গোছানো সচ্ছল সংসার। কিশোর মারুফ একজন ভালো মানের ক্রিকেট খেলোয়াড় ছিলেন। খেলতেন জেলা পর্যায়ে। দেশের বিভিন্ন জেলার ক্রীড়াঙ্গনে মারুফের পদচারণা ছিল। পরিবার ও সমাজের মানুষের উপকারে নিজেকে উজাড় করে দিতে চাইতেন মারুফ। ছিলেন সদালপী ও পরোপকারী। মধ্য জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যখন ছাত্রলীগ পুলিশের দখলে, তখন আন্দোলন এক প্রকার স্তিমিত হয়ে পড়ে। এ সময় প্রথম সংঘর্ষটি বাধে বাড্ডার ব্র্যাক ইউনিভার্সিটি এলাকায়। ছাত্র জনতার প্রতিরোধের মুখে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। এর আগে নির্বিচারে মানুষ মারে হাসিনার খুনি পুলিশ। সেই সময় শহীদ হন মারুফ হোসেন। মারুফ ছিলেন শ্রমজীবী বাবার সহযোগী। তাকে হারিয়ে পরিবারটির শোক যেন এখনো সমুদ্রের মতো উথলে ওঠে। কাজে মন বসে না বাবা মোহাম্মদ ইদ্রিসের, আর সন্তানের শোকে পাগল প্রায় মা মরিয়ম বেগম। মারুফের শোকে এখন ডুকরে কাঁদে তার ছোট দুটি ভাই। কিশোরগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপনাই গাছপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ও পারভিন খাতুনের ছেলে মোহাম্মদ হুজাইফা হোসেন পারভেজ। অভাবের সংসারে ছোটবেলা থেকেই হাল ধরেন তিনি। শিখে ফেলেন সাউন্ডের কাজ। পড়াশোনা আর কাজ এ নিয়ে ব্যস্ততায় কেটে যাচ্ছিল জীবন। পারভেজের বাবা মজুরি ভিত্তিক শ্রমিক, তবে বেশ কিছুদিন ধরে অসুস্থ হওয়ায় সংসারের ভার এসে পড়ে পারভেজের কাঁধে। এ কারণে লেখাপড়ায় ১ বছরের ছেদ পড়ে যায়। কিশোরগঞ্জ পলিটেকনিক্যাল কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে বর্তমানে ২য় বর্ষের ছাত্র তিনি। ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে তার ঢেউ এসে পড়ে কিশোরগঞ্জেও। হাসিনার পতনের আগের দিন ৪ আগস্ট এনায়েতপুর থানা শহরে পুলিশ নির্বিচারে গুলি চালায়।
তাতে হতাহতের ঘটনা ঘটে। দুপুর 12:30টার দিকে গুলিবিদ্ধ হন পারভেজ। এদিন এলাকার হাজার হাজার সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। এনায়েতপুর থানায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। সেদিন ভাগ্য জোরে বেঁচে গেছেন পারভেজ, কিন্তু শরীরে বয়ে বেড়াচ্ছেন অসংখ্য স্প্লিন্টার। স্বাভাবিক জীবনে ফিরতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন তিনি, কেননা অসুস্থ বাবাসহ পরিবারের 6 সদস্যের দায়িত্ব তো তাঁরই কাঁধে। অসুস্থ হয়ে হাসপাতালের বিছানায় থাকলে যে পুরো পরিবারকেই বসতে হবে পথে। তাই তো অসুস্থ শরীর নিয়েও এখন একটি ভালো কাজের সন্ধানে দিনরাত ছুটে বেড়াতে হয় মোহাম্মদ হুজাইফা হোসেন পারভেজকে। প্রতিবেদন দুটি দেখলাম, এবার শুনবো তাদের সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই সব ঘটনাগুলো। শুরুতেই ইদ্রিস আলী, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনার সন্তান একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল বরিশালে, মামার বাড়ির পাশের একটি কলেজের শিক্ষার্থী ছিল, মাঝে মাঝে ঢাকায় আপনার কাছে আসতো আপনার কাজে সহযোগিতা করবার জন্য। এই আন্দোলনে আসলে আপনার সন্তান কিভাবে জড়ালো এবং কিভাবেই বা তাকে আপনি হারালেন? আমার ছেলে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল 2021 সাল থেকে আমার ছেলেকে দেখতে পারতো না। আমার ছেলে আপনার এই যে সড়ক আন্দোলনে ওখানে একটা কমেন্টস করছিল, সেই কমেন্টসের দরুন ফেসবুকে তখন ডিবি অফিসে নিয়ে যায়, তখন সেখান থেকে আমি নিয়ে আসি। ওই ভয়ে আমি আমার ছেলেকে সেখান থেকে কি আপনি গেলেই ছেড়ে দিয়েছিল? না, ছেড়ে দেয় না, অনেক কিছু টাকা পয়সা লাগছে সেখান থেকে। কত টাকা খরচ হয়েছিল? প্রায় 1.5 লাখ টাকা খরচ হয়েছিল। তখন তো ও আরো ছোট ছিল, ক্লাস 9 এ পড়ে। জি, তখন থেকে। তখন আমার এই ছেলে, তখন চিন্তা করলাম যে না, ওকে ঢাকায় রাখা যাবে না, ওকে আমার গ্রামের বাড়ি, ওর নানা বাড়ির পাশেই 71 ডিগ্রি কলেজ, তো সেখানে বরিশালে ওখানে নিয়ে ভর্তি করাই। তো ভর্তি করে ওর পাশাপাশি আমার একটা সুযোগ সুবিধা হবে। আমি দেখেন, আমি লেখাপড়া করতে পারিনি পয়সার অভাবে, খুব অভাব ছিল আমার বাবা আমাকে পড়ালেখা করতে পারেনি। তা আমার 3 ছেলে, তো আমার একটা বড় ছেলে ছিল। আমি চেষ্টা করেছি যে আমার এই ছেলেটাকে অনেক পড়ালেখা করাবো, বুক ভরা আশা নিয়েছিল, স্বপ্ন ছিল, খুব স্বপ্ন ছিল আমার। তখন আমার ছেলে, আমি যে এটা ইভেন্টের একটু কাজকাম ব্যবসা করি, তো সেখানে একটু শিক্ষার দরকার আছে, তো বিল করতে হয়, তো ও আমাকে হেল্প করতো। তো এক পর্যায়ে যখন আন্দোলন শুরু হয়, আবু সাইদ যেদিন নিহত হয় 16 জুলাই, তখন যখন আন্দোলন বিগমন পথে চলে যায়, তখন আমার ছেলে এই পাশেই ব্র্যাক ইউনিভার্সিটি, এই কলেজে পড়তো, ব্র্যাক ইউনিভার্সিটির বন্ধু বান্ধব ছিল ওর সাথে। তো তাদের সাথে সকালে যেত, রাত 10টা 11টা আসতো, জিজ্ঞেস করতাম কোথায় গেছিলি, বলে সবাই কোথায় যায়, আমাকে প্রশ্ন করে। তা আমি তো বুঝতাম না যে যাই আন্দোলনে যায় বা ছাত্রদের সাথে, বন্ধু বান্ধবের সাথে। তো এক পর্যায়ে আপনার 16 গেল, 17 গেল, 18 তারিখ গেল, 19 তারিখে লাস্ট সকালে বের হয়, আবার বাসায় যায় দুপুরবেলা, যে একসাথে খাওয়া দাওয়া করছি। ওই লাস্ট খাওয়া দাওয়া শেষে ও ঘর থেকে বের হয়ে যায়। কি বলেছিল? বলেছিল এইটাই, ওর মা প্রশ্ন করছিল, একসাথে খাওয়া দাওয়া করি তো, যে আন্দোলন করে আমাদের কি লাভ, কারণ আমরা পড়ালেখা করি না, আমরা বুঝি না যে আন্দোলন ওরা কি চায়, আমরা এই হওয়ার ভাবটা বুঝতে পারি নাই। ও বুঝতে পারছে ওর ভাবটা কি। তখন ওর মাকে প্রশ্ন করলে, মা ওই যে কিছু মায়েরা রাস্তায় পানি বিলি করছে, তখন ওর মাকে প্রশ্ন করলো যে মা তুমি কেমন কথা বললো, সব মায়ের এই রাস্তায় গেছে, একমাত্র তুমি ঘরে বসে রয়েছো। লাশ এই কথাকে আমার ছেলেটা ঘর থেকে বের হয়ে গেল, খাওয়াটা খেয়ে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে যখন আয়, ওর মা ফোন দেয়, যখন হেলিকপ্টার উপর থেকে গুলি ছুটতেছে, ওর মা দেখলো, তখন বলছে বাবা তুই বাসায় চলে আয়। না মা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, 4 নম্বর রোডে মাথায় আছি। এই কণ্ঠটা শোনার পরে, এরপরই ঠিক 5:30টার দিকে আমার ছেলেটাকে গুলি করে ফ্যাসিস্ট সরকার, পুলিশ বাহিনী আমার ছেলেকে গুলি করে। আপনারা জানলেন কিভাবে? আমি জানছি ওর মামা, আরো এক বয়সে ওর মামা ওর সাথে ছিল, এই আন্দোলনে ছিল। ওর মামা ফোন দিয়েছে, ভাইয়া মারফেগা গুলি লাগছে। তো পরে আমি
দ্রুত একটা শার্ট প্যান্ট পরে চলে গেলাম। প্রথম গেছি এমজেড হসপিটালে। এমজেড হসপিটালে গিয়ে দেখলাম না, এখানে নাই, আমরা ঢাকা মেডিকেলে যাচ্ছি। তো ওদের বয়ান অনুসারে শুনলাম ওরা ইউটার্ন নিয়ে এই যে রামপুরা, এই যে টিভি সেন্টার সামনে ব্রিজের উপরে দেখেন এমন খারাপ অবস্থা, পুলিশ, আওয়ামী লীগের, ছাত্রলীগ ছেলেপেলেরা আমার ছেলেকে গুলি লাগছে, অক্সিজেন ছিল নাকের ভিতরে, বলতেছে যে মরে গেছে, একে নিয়ে যা, তোদের সমস্যা হবে। 15টা মিনিট ওখানে লস করছে। তারপর পুলিশ এমন একটা কাজ করছে, পুলিশ বন্দুকের নল দিয়ে এই গজ কাপড় সরাই দেখে কোথায় গুলিটা লাগছে। আমার ছেলেটাকে ঢাকা মেডিকেল নিয়ে, তখনও জীবিত ছিল মারুফ? হ্যাঁ, তখন জীবিত ছিল আমার ছেলে। ওকে, মানে আপনি সাথে ছিলেন না, আমি সাথে ছিলাম না, ওদের কথা শুনছি আর কি। তখন ঢাকা মেডিকেল আমি যাই, ওরাও যায়। তখন ওরা আগে পৌঁছে যায়, তখন আমি জানি না আমার ছেলে নাই। তখন আমি ঢাকা মেডিকেলে গেছি, ঢাকা মেডিকেল যেয়ে ওদের সাথে দেখা করলাম ঠিক 7টার দিকে। তখন আমাকে ইমার্জেন্সি রুমে নিয়ে যায়। ইমার্জেন্সি রুমে নিয়ে তখন দেখলাম আমাকে ওই যে ডেথ সার্টিফিকেটে আমাকে সাইন করতে বলে। তখন আমার বুঝলাম আমার সোনাই নেই, আমার সোনা চলে গেছে। এই যে আঙ্কেল আছে না, এও তো একজন যোদ্ধা, আজকে দেখিনি আমার সামনে বসে আছে। আমার ছেলেটাকেও থাকতে পারতো এরকমের, পাওয়াটা ভেঙে দিত। আমার কোনো কমপ্লেন ছিল না এই দেশের সাথে, এই সরকারের কাছে, এই পেচিসের কাছে। পাও আমার নাই করে লুলা আমি খাওয়াতাম। আমার কেন ছেলেকে একটা গুলি করলো, আমার কেন ছেলেটাকে গুলি করে শেষ করে দিল ওরা। আমার শিক্ষাটা ঘরে আর নাই বাবারে, আমার শিক্ষাটা শেষ হয়ে গেছে। তখন ঢাকা মেডিকেল ওদের আমি বললাম আমার ছেলের লাশটা নিয়ে যাও বাবা। ওরা বলে না, এখানে নিয়ম কারণ আছে, পোস্টমর্টম করতে হবে, তারপর নিতে হবে। আমি বললাম পোস্টমর্টম লাগবে না। কয় না, পোস্টমর্টম স্যার আমরা দেব না। মানে আপনি মারুফের যখন মরদেহ দেখলেন, মারুফের কোথায় গুলি লেগেছিল? এই আপনি কি দেখতে পেরেছিলেন? হ্যাঁ, কয়টা গুলি লেগেছিল? একটা গুলি লেগেছে, একটা বল রাইফেলের গুলি। জি, এমন অবস্থা ছিল। ওরা বলল, ওর বন্ধু বান্ধব বলছে আঙ্কেল 3টা আঙ্গুল, যেমন রক্ত ব্লাড বের হচ্ছে, তো 3টা আঙ্গুল দিয়ে, কারণ এমজেড হসপিটালে গেছে, এমন ভাগ্য তাদের কাছে গজ কাপড় ছিল না। একটা রিস্কাওয়ালা একটা গামছা দিয়ে, ওই গামছা না এনে তারপর আমার ছেলের এই জায়গাটা বাদ দিছে, সেই বাদে আর মানে না। তখন তারা 3টা আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দেখতেছে যে ওই রক্তের ব্লাডটা বন্ধ করা যায়নি, ফুটাটা বন্ধ করা যায়নি, না তারপরে যায়নি। আমার ছেলে রক্তক্ষরণ করতে করতে আমার ছেলেটা নিঃশ্বাস হয়ে গেল, শেষ হয়ে গেল। তখন আমি বললাম আমার ছেলেকে নিয়ে যাই ঢাকা মেডিকেল থেকে। না, 3 দিন পরে, পরে 3 দিন পরে আমি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, পুলিশ বাড্ডা থানায় আসছি। বাড্ডা থানায় বলতেছে যে না, আমাদের বাড্ডা থানার সামনে এরকম কোনো ঘটনা ঘটেনি, আপনাকে কেন আপনার ছেলের দায় নেব আমরা মৃত্যুর। তো আমি পরে বললাম কাউন্সিলরের কাছে গেলাম, এখানে জাহাঙ্গীর আলম সাহেব কাছে। উনি রিকোয়েস্ট করলো বাড্ডা থানা ওসির কাছে। ওসি বলল না, আমি ওনার ছেলের আমি হত্যার দায় নেব কেন। তখন সেখান থেকে আমি গেলাম, আবার তারা বললো শাহবাগে যান। শাহবাগ বলছে না, আমরা ঢাকার যারা বাহিরে আছে ওদেরটা ক্লিয়ারেন্স দেই, আমরা এই ঢাকার ভিতরে এটা দেই না, ডিএমপির মধ্যে যেটা আছে এইটা ক্লিয়ারেন্স দেই না, আপনার ছেলের দায় আমরা নেব কেন। বাবার 3টা দিন ঢাকা মেডিকেলের বারান্দায় ছেলের লাশ পড়ে আছে। আমার ছেলের লাশটা ওই ঢাকা বারান্দায়, ফ্রিজেও না, বাইরে একেবারে বাইরে পড়ে রয়েছে। আমি নিয়ে যাব। আপনি প্রত্যেকটা দিন গিয়ে দেখতেছি যে আমার ছেলেটা ওইভাবে পড়ে রয়েছে। আমি বললাম পর্যন্ত একটু ফ্রিজে রেখে দেন। না, এখান থেকে আপনারা নিয়ে যাবেন, আপনার কাগজপত্র রেডি করেন না কেন, তাড়াতাড়ি রেডি করেন। আমরা রেডি করি, ফ্রিজে জায়গা নেই, আপনি কাগজ রেডি করেন। ওই সময় তো কারফিউ টারফিউ চলতেছে, রাস্তা বের হওয়া যাচ্ছে না, খুব ভয়ঙ্কর অবস্থা। তখন আমি 3 দিন পরে রামপুরা থানার পুলিশ ছিল ওখানে, তখন আমার মিথ্যার আশ্রয় নিতে হয় একজন বাবার। ওই মিথ্যা কথা আমি বলি যে আমার ছেলে রামপুরার এখানে ঘটছে, বেড়ার পাশে ঘটছে, স্যার আমার ছেলের ক্লিয়ারেন্সটা দেন। তখন তারা আমার অবস্থা দেখে তারা পুলিশ ক্লিয়ারেন্সটা তারা দেয়। 3 দিন পরে আমার ছেলে যেখানে গিয়ে দেখতেছি যে ওই ঢাকা মেডিকেল ওই মর্গে আমার ওই ছেলের লাশ নেই। 3 দিন পরে গিয়ে আর ওখানে পাইনি। না পাওয়ার পরে আমি তখন জিজ্ঞেস করলাম কোথায় আছে, তখন খোঁজ করলাম, একা এই হাসপাতাল ওই হাসপাতাল খোঁজ করলাম কোথায়। তখন ওখানের ওই যারা লাশ ক্যারি করে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে ভাই আমার মারুফ, আমার সোনাটা তো এখানেই ছিল,
এই কোণাটাই বসানো ছিল। আমি দেখলাম, আমি বারবার এই দেখে যাচ্ছি, এখন নাই কেন? তখন তারা বলছে যে গতকাল রাত্রে কিছু লাশ এখানে গনে সরানো হয়েছে, আপনি এই জায়গায় যেয়ে দেখতে পারেন। তখন তারা শেখ হাসিনা বার্ন ইউনিটের একটা ঠিকানা দিছে। শেখ হাসিনা বার্ন ইউনিটে যে আমি গ্রাউন্ড ফ্লোরের নিচে যে ফ্রিজের মধ্যে আমার ছেলেকে পাই। আমার ছেলেকে যখন পাই তখন আমার ছেলে অর্ধগলিত অবস্থা ছিল। বাবারে, আমার ছেলেটা যখন মাথা বের করে, আমি মাথা দেখে আমি চিনতে পারি নাই। 20-30টা লাশ আমি একটার পর একটা দেখতেছি, আমার ছেলেকে আমি চিনতে পারি না। তখন তাদের বললাম যে আমার পুরো বডিটা বের করেন। তখন আমার ছেলে পাও দেখে আমি শনাক্ত করি আমার এইটা ছেলে। সেই দিনটা আমার গেছে বাবারে, সেই দিনটা গেছে। আমার আর কিচ্ছু নাই বাবারে, আমি আমার ছেলের হত্যার বিচার চাই। ইদ্রিস, আপনার কাছ থেকে আমরা আবারও শুনবো। আমরা একটু পারভেজ আপনার কাছ থেকে শুনতে চাই। পারভেজ, আপনিও তো একজন শিক্ষার্থী, একটা পলিটেকনিক কলেজে পড়েন, আপনি পাশাপাশি নিজের চলবার জন্য এবং পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য চাকরি করতেন। জি। তো আপনি কিভাবে এই আন্দোলনে জড়ালেন এবং কোথায় কোথায় জড়ালেন, কিভাবে আহত হলেন? আমি আন্দোলনে আহত হয়েছি যখন আমাদের রংপুরের শহীদ আবু সাহিদ 16 তারিখে বুক ফুলে দেয় স্বৈরাচার সরকারের পুলিশ বাহিনীর সামনে। ওইটা দেখার পরে আমি তখন ঢাকা মোহাম্মদপুরে থাকি। তো ওই জায়গা থেকে আমাদের যারা বড় বড় ভাই বেরাদাররা আছে ঢাকা মোহাম্মদপুরে একটা আন্দোলনের মিছিল বাইর করে ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। তো অবস্থায় আমি ওই মিছিলে অ্যাটেন্ড নেই, ওই মিছিলের সাথে আসি। আমরা একটা স্লোগান দিই, যা আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। এটা একটা স্লোগান দিয়ে আমরা আসি। তো ওই পর্যায়ে 16 তারিখে আমি ঢাকা মোহাম্মদপুরে সূচনার সামনে থেকে শ্যামলী স্কোয়ার পর্যন্ত আন্দোলন করছি। তমত অবস্থায় ওখানে আমাকে ছাত্রলীগের পোলাপান এবং পুলিশ বাহিনী ধরে আমাকে ওখানেও হাতাহাতি করে, লাঠিচার্জ করে। তো এমত অবস্থায় আমার মালিককে আমাকে ছুটি দিয়ে বাড়িতে পাঠায়। তো আমার সহপাঠী যারা আছে আমার পলিটেকনিক কলেজে, জি, তারাও আবার আমাদের সিরাজগঞ্জে একটা আন্দোলন করে, সেটা হচ্ছে জুলাই 18 তারিখে। ওখানে অনেকেই গুলিবিদ্ধ হয়। সর্বলাস্ট আমরা আন্দোলন করি 4 আগস্ট। আমাদের ইনায়েতপুর, সিরাজগঞ্জ জেলা ইনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড ভার্সিটির বড় ভাইয়েরা আমাদেরকে আন্দোলনের জন্য ডাক দেয়। আমরা সে পর্যায়ে একটা মিছিল নিয়ে আমরা ইনায়েতপুরের দিকে যাই। ওখানে ফ্যাসিস্ট সরকারের যে পুলিশ বাহিনী আছে এবং ছাত্রলীগ, তারা মিলে আমাদের উপর টিয়ার সেল গ্যাস, স্পাইডার বুলেট, এমনকি অরিজিনাল লাইভ বুলেট এগুলা দিয়ে আমাদের উপরে ডাইরেক্ট পদক্ষেপ করতেছে। আমরা শান্তি শৃঙ্খলভাবে মিছিল নিয়ে গেছি, আমাদের কোনো কিছু, আমরা কোনো জায়গায় হাতাহাতি ভাঙাভাঙি করতেছি না। তারা ডাইরেক্টলি একজন ছাদের থেকে শুট করতেছে, পুলিশ আর হচ্ছে ছাত্রলীগ। তো সে পর্যায়ে ওই জায়গায় একটা ভাই শহীদ হয় আমার চোখের সামনে, আর একজন শহীদ হয় শহীদে হিয়া, আমার পরের গ্রাম। তো তাদের লাশটা যখন বাইর করতে যাই, এমন অবস্থায় ছাত্রলীগের একজন এসে আমার পিঠে বাড়ি দেয়। তো আমি ওই জায়গায় ঘুরে পড়ে যাওয়া লাশ, রাস্তার লাশ, আন্দোলন করতে গেছি, ওরা যখন গুলি করতেছে, তো আমি যেদেরকে ফেসলি চিনি শহীদ হিয়া, সেটা হচ্ছে আমার পরবর্তী, আমার পাশের গ্রাম। আমার বাড়ি হচ্ছে আপনার চেনা জানা, আমার চেনা জানা, আমার বাড়ি হচ্ছে রূপনাই, তার বাড়ি হচ্ছে খুকনি। তো ফেস পরিচয় চিনি। তো সে যখন আমার সামনে গুলি খায়া মাটিতে পড়ে গেছে, তার লাশ আনতে গিয়ে আদার্স পার্সন আরো ভাই বেরাদাররা গুলি রাখতেছে, টিয়ার সেল গ্যাস খাইতেছে, তাদেরকে সেফ দিতে যায়। আমাকে যখন ছাত্রলীগের পোলাপান হামলা করে, ওই মতো অবস্থায় একজন পুলিশ আমাকে গুলি করে ছাদের উপর থেকে। আমার কোমরের এই জায়গায় এসে স্প্রিং বুলেটের যে আপনার একটা ইয়া থাকে, ডিব্বা থাকে, ডাইরেক্ট এই জায়গায় একটা বাস্ট হয়, এখান থেকে শুরু আমার পায়ের বুড়ো আঙ্গুল পর্যন্ত আছে। আমার এই পায়ের ভিতরে বুলেট আছে। আমার পাও ঠিক হওয়ার সম্ভাবনা 100%-এর ভিতরে 75%-ই নাই। আচ্ছা আচ্ছা, তারপরে ওই দিনের ঘটনা বলুন। ওই দিনের ঘটনায় এমত অবস্থায় আমি যখন গুলি খাই, গুলি খাওয়ার পরেও আমি ওই জায়গায় রানিং স্পটে, আমি ওখান থেকে সরি না। এমন অবস্থায় পুলিশের সাথেও আমাদের হাতাহাতি হয়। মানে আপনি রক্তাক্ত গুলিবিদ্ধ, তারপরেও আপনাকে আরো মারছে। আপনারা সবাই জানেন যে আমাদের সিরাজগঞ্জ ইনায়েতপুর থানা 18 জন পুলিশ মারা গেছে। তারা আমাদের কাছে এসে স্যালেন্ডার হয়েছে যে আমাদের গুলি নাই। তারা মাপ চাওয়ার পরে পরবর্তীতে আবার তারা গুলি ছুটছে আমাদের উপরে। প্রথমে তো লাগে আমার এই জায়গায়, পরবর্তীতে যখন গুলি ছুটে তখন আবার এসে লাগে এই জায়গায়। দুইবার হয়েছে।
তেমত অবস্থায় গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি ওখানে অনেকক্ষণ থাকছি, পুলিশের সাথে ছাত্রলীগের সাথে অনেক হাতাহাতি। এমন অবস্থায় দুঃখজনক একটা বিষয়, ওই জায়গায় আমার বেস্ট ফ্রেন্ড মারা গেছে, যার সাথে চলতাম, থাকতাম, পড়ালেখা করতাম চোখের সামনে। তার নাম হচ্ছে শিহাব, তার বাড়ি আমাদের সিরাজগঞ্জের বেতিল। তো ওই বন্ধু যখন মারা যায়, ওর লাশটা দেখা আমি নিজেই আরো সিনক্রেট হয়ে গেছিলাম। আমি ওই জায়গায় আর ঠিক থাকতে পারি নাই। ওর লাশটা দেখে পরে আবার যাইবে পড়ছি যে মরলে শহীদ, বাঁচলে গাজী। আজকে বন্ধু যেমন শহীদ হয়েছে হয় শহীদ হবো, নাই গাজী হয়ে বীরের বেশে ছেলে মায়ের বুকে যে ফেরত নেব। কিন্তু দুঃখ একটা জায়গায়, আমাদের যারা গুলি করলো ফ্যাসিস্ট সরকার। না, এরপরে কি ঘটলো ওইখানে? এরপরে এমত অবস্থায় আমি গুলি খাওয়ার পরে যখন আমি লাস্টে যখন কুলাইতে না পারি, বিকালের দিকে 3টা-4টার দিকে আমার পায়ে ব্যথা শুরু হয়। মানে গুলি লাগছিল কয়টায়? আমার গুলি লাগছে হচ্ছে আপনার 12টার দিকে। 12টার সময় গুলিবিদ্ধ হওয়ার পর 3টা-4টা পর্যন্ত রাস্তায় আন্দোলন চালিয়ে গেল। আমার প্রথম গুলিটা চোখের সামনে বন্ধুকে মরতে দেখলেন, পাশের গ্রামের সহপাঠীকে মরতে দেখলেন, এরকম 3জন চোখের সামনে মরে গেল একই দিনে, একই জায়গায়। মানে তাদের লাশগুলো কি শেষ পর্যন্ত উদ্ধার করতে পেরেছিলেন? জি, তাদের লাশগুলো শেষ পর্যন্ত উদ্ধার করতে পারছি, কিন্তু দুঃখ একটা, তাদের লাশগুলো ঠিকমতো তাদের নিজস্ব কবরস্থানে, ওখানকার যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, যেমন আমাদের সিরাজগঞ্জের বেতিলের একজন চেয়ারম্যান আছে, সেরাজ চেয়ারম্যান, সে হাফেজ সিয়ামের বাসায় যায়, তার বাড়িতে যা হুমকি ধুমকি দেয়, তার লাশ ঠেক দিছে, তাকে কবর দিতে দেয় না। কবর দিতে দিল না? তার নিজস্ব কবরস্থান, তাদের যে এলাকাতে ভিত্তিক একটা কবরস্থান, ওই জায়গায় কবর দিতে দেয় নাই। তো এমন অবস্থায় তাদের কবরস্থান হচ্ছে বেতুল কবরস্থান, ওই জায়গায় কবর না দিতে দেওয়াতে পরে হাফেজ সিয়াম আর হচ্ছে শিয়াবের কবরটা, 2টা কবর পাশাপাশি আজুগারা কবরস্থানে অন্য এলাকায়। আর শহীদ হিয়া তার কবর তার নিজের যে তাদের যে এলাকা ভিত্তিক কবরস্থান আছে, আমাদের খুগনি কবরস্থান, ওখানে কবরস্থানে তাকে বাধা দেয়নি। তাকে বাধাবিন্দু বলতে কি, তাদের ফ্যামিলির উপরে চাপ দিছে। এমন অবস্থায় এখন যারা আমরা শহীদ হয়েছে আর যারা আহত আছে, তাদের আহত হলেন কতজন ওই দিন ওই জায়গায়? আমাদের শুধু ইনায়তপুর থানায় আনুমানিক 200-র উপরে আহত আছে। সবগুলি বিদ্ধ। তারপরে 3টা-4টার পরে কি করলেন? 3টা-4টার পরে আমি যখন ব্যথায় কুলাইতে না পারি, আমার যারা রক্ত ঝরছিল না? রক্ত তো আগের থেকে ঝরা ধরছে। আমার গায়ে একটা গেঞ্জি ছিল, গেঞ্জিটা টান দিয়েছিল, পায়ে বাইন্দা আমি অবস্থায় রয়েছি। তো আমি যখন কুলাইতে না পারি, তখন একজনকে ডাক দিছি, সে আমার বাড়ির সাথে, সে আমার সহপাঠী। আর একজন আছে হেলাল, আমার ভাইগনা, ওদের ধরাধরি করে, আরো ছাত্র ভাই বেরাদাররা আছে, আমার আরো সহপাঠী সহযোদ্ধা ভাইরা আছে, আমাকে ধরাধরি করে রিক্সায় তুলে আমাকে হসপিটালে পাঠায়। এমন তো অবস্থায় আমি হসপিটালে, কোন হাসপাতালে? হচ্ছে খাজা ইউনুস আলী প্রাইভেট হসপিটালে। আচ্ছা আচ্ছা। ওখানে যাওয়ার পরে আমাকে কোনো রকম তারা রক্তগুলো মুছে দিয়ে পায়ে ব্যান্ডেজ করে বলে তুমি চলে যাও। তো আমি যখন কুলাইতে না পারি, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, সে মতো অবস্থায় আমার বমি ভাব আসে। পরে আমি ডাক্তারের হাত টান দিতে বলছি যে বাবা আমার বমি ভাব আসতেছে, আমার মাথা ব্যথা ঘুরাইতেছে, আমি মনে হয় আর বাঁচবো না, যুতুল পারেন আমার বাড়িতে একটু খবর দেন। তো ওই জায়গায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার আছে আমাদের এলাকারই, তো সে দেখছে আমি হসপিটালে, তো আমার নাম জানে, আইসে দেখছে, দেখার পরে আমার বাড়িতে ফোন দিছে, দেওয়ার পরে আমার মা গেছে। আমার মা যাওয়ার পরে আমার মাকে বলছে আপনি এখানে সই দেন। আমার মা সই দিছে। আমি মানে আমাকে আইসিইউতে ঢুকাইছিল, আমি 72 ঘন্টা আইসিইউতে ছিলাম। একটা পেপার চেক করছে যে আপনার ছেলে যতুল কোনো রিক্স হয় যে আমরা কোনো দায়বার না, হসপিটালের যে রুলস আছে ওই নিয়ম অনুযায়ী একটা পেপার রেডি করে একটা সাইন নিছে আমার গার্জেনের কাছ থেকে। তো আমি আইসিইউ থাকা অবস্থায় যখন একটু মোটামুটি রাত হয়, ডাক্তার আমার হাত ধরে বসে আছে, আমি কৃতজ্ঞতা জানাই ডাক্তারের কাছে। সে আমাদের ইউনিভার্সিটির সিনিয়র একজন স্টুডেন্ট, তার পাশাপাশি ইমার্জেন্সি ওটিতে কাজ করে। বাইরের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। সে আমার সারাটা রাত আমার হাতটা ধরে বসেছিল। ফজরে আজান যে শুন দেয়, তখন আমি একটু স্বাভাবিকভাবে আসি। আসার পরে শুনি সেনাবাহিনী। আপনার কাছে কেন মনে হলো যে আপনি বাঁচবেন না? এই জিনিসটা কেন মনে হলো? দম বন্ধ হয়ে গেছিল। আমার এমনিতে শ্বাসকষ্টের প্রবলেম আছে,
তারপর তো অতিরিক্ত ব্লাড বাইর হয়েছে, মাথার ভিতরে গুড়া নিতেছে। আমি ঘাড়েও বাড়ি খেয়েছিলাম 2-3টা সেদিন 4 আগস্টে। ছাত্রলীগ মেরেছিল জি, বলেছে। ছাত্রলীগের পোলাপান আমাকে ঘাড়ে আঘাত করছিল, পিঠে আঘাত করছিল, গোলা আঘাতের দাগ এখন আমার পিঠে আছে। তো এমন অবস্থায় আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, আমি বুঝতে পারছি যে আমার দমটা আটকে আসতেছে। তখন কি মনে হয়? তখন মনে হয়েছে যে আমি মনে হয় ব্যর্থ হইলাম, কারণ ফ্যাসিস এখনো রয়ে গেল, ফ্যাসিসকে দূর করতে পারলাম না। মানে নিজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখনও মনে হচ্ছে যে নিজে ব্যর্থ হলেন। জি। তারপরে এমন অবস্থায় যখন ফজরে আজান দেয় তখন আমাকে বলে যে পারভেজ তুমি এখন হসপিটাল থেকে চলে যাও। বলছি ভাই কোনো সমস্যা? বলে অলরেডি 6-7 বার সেনাবাহিনী এসে তোমাকে তুলে নেওয়ার জন্য। সেনাবাহিনী গেল? বলছি কি জন্য? বলে তুমি আন্দোলন করছো, তোমাদের নামে একটা লিস্ট হয়েছে, তোমাদের নামে রাষ্ট্রবাদী মামলা হয়ে গেছে। বললাম ভাই সেনাবাহিনী তো ওই সময় কাউকে গ্রেফতার করতে যায়নি, ওটা বিজিবি ছিল মনে হয়। আমি বলছি মানে পোশাক তো একই ধরনের মনে হয়, পোশাক একই রকমের, আমি চোখে দেখিনি। তো এমন অবস্থায় বললাম যে ভাই ওরা জুতুল নিয়ে গুলি করে মারিয়া ফেলায়, তাতেও কোনো দুঃখ নাই, আন্দোলন চলবে, আন্দোলন একটা চলবেই। দুঃখ একটাই, ফ্যাসিস্টকে দূর করতে পারলাম না। এটা 5 তারিখ সকালে? এটা হচ্ছে 5 তারিখ সকালে। তখন তো মানে ফ্যাসিস্ট প্রায় পালিয়ে যাওয়ার পালা, তখনও তো আন্দোলন চলছে। তখন আন্দোলনের খোঁজ খবর কি তখন নিতে তখন পারছিলেন? আন্দোলনের খোঁজ খবর বলতে মোবাইলে তো তেমন একটা নেট চলে নাই, নেট বন্ধ ছিল। তো আমার কিছু ভাই বেরাদার আছে, বন্ধু বান্ধব আছে, ওরা এসে বলে যাইতো যে অবস্থা। যখন শুনি বেলা 2টার আগে দিয়ে শুনি যে হাসিনা পলাইছে, তখন আমি হসপিটালের ভিতরে আইসিইউর অবজারভেশনের বাইরে জোর গলায় বলছি না ইনকিলাব জিন্দাবাদ। তখন বলছি যে ব্যর্থ হইলাম না, এবার গাজী হয়ে ফিরছি, সার্থক। তো এই সার্থকের পিছনে একটা ব্যর্থতা আছে। শরীরের ব্যথা কমে গেছিল? শরীরের ব্যথা কমে গেছে, কিন্তু মনের ভিতরে যে একটা ক্ষত ছিল, ওই ক্ষতটা ধীরে ধীরে কমতে আসছিল। মনের ভিতরে একটা ক্ষত ছিল। আপনার কি ক্ষত ছিল, সেই ক্ষতর কথা শুনবো আমরা। আবার একটু ইদ্রিস সাহেবের কাছ থেকে একটু শুনে আসি। এরপরে আপনার সন্তান মারুফকে যখন খুঁজে পেলেন, সেখান থেকে কিভাবে রিসিভ করলেন? এরপরে কি মেডিকেল কর্তৃপক্ষ আপনাকে দিয়ে দিল স্বাভাবিকভাবে? হ্যাঁ, স্বাভাবিকভাবে মেডিকেল দিয়ে দিছে আমাকে। 3 দিন পরে তখন পোস্টমর্টম করে নিয়ে আসি। 23 তারিখে নিয়ে আসি। পোস্টমর্টম করেছে? হ্যাঁ, পোস্টমর্টম করেছে। ওই 3 দিন পরেই না, আগেই করেছে? না, আমি যখন আমার ছেলেকে খুঁজে পাই তখন আপনার পোস্টমর্টম করছে ওই বিকালবেলায়। আমি সাথে সাথেই আমি রিকোয়েস্ট করি, আমাকে পোস্টমর্টম করে সাথে সাথেই দিছে। দেওয়ার পরে আমি বাড্ডা আইনে আবার এই কবরস্থানে মাটি দিই। আপনি বলছিলেন যে আপনার সন্তানের দেহ অর্ধগলিত, আপনি চিনতে পারছিলেন না, এটা কি খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিলেন? তখন মনের অবস্থা কেমন ছিল? তখনও তো মরছে, সারা দেশে মরছে, গুলি করে পাখির মতো মানুষ মেরে ফেলছে। আমি শুধু একা না, আমার ছেলেটা যখন 19 জুলাই যখন ওখানে নিয়ে যায়, আমি যখন ওই হাসপাতালে আপনার মিনিটে এক একটা আপনার রোগী যাচ্ছে এবং লাশ হয়ে বের হয়েছে। সবাই তো আর আপনার পোস্টমর্টম করে নিয়ে আসে নাই, কেউ ধৈর্য হয় নাই, কেউ আপনার পোস্টমর্টম ছাড়াই নিয়ে আসছে। আমরা পোস্টমর্টম করে নিয়ে আসছি, 3 দিন পরে হলো, কষ্ট হলো, পোস্টমর্টম করে নিয়ে আসছি। আমাদের লাশ এখন উত্তোলন করতে হবে না, এখন যারা পোস্টমর্টম করে না তাদের কিন্তু লাশ উত্তোলন করতে হবে। তো এই আঙ্কেলের একটা কথা শুনলাম যে যুদ্ধটা করছে রাস্তায়, আজকে একটা জিনিস উপলব্ধি করলাম যে আমার ছেলেটাও তো এইভাবে যুদ্ধ করছে। তা আমার কথা হলো, আমার ছেলের অপরাধটা কি? আমি দেশবাসীর কাছে জানতে চাই, আমার ছেলে কি অপরাধ ছিল? আমার ছেলে তো অস্ত্র ছিল না তার হাতে, হয় একটা সামান্য লাঠি, না হয় ছিল একটা ইটের খোয়া, বড় জোর এই তো ছিল। এই যোদ্ধারা তো এই ছিল, এদের হাতে তো ভারী কোনো অস্ত্র ছিল না। আমার ছেলেকে কেন AK-47 দিয়ে গুলি করা লাগবে? আমি জানতে চাই আমার ছেলের অপরাধটা কি। বড় স্বপ্ন ছিল যে ছেলেকে নিয়ে কি স্বপ্ন দেখতেন? আসলে আমি ছেলেকে নিয়ে স্বপ্নে দেখছি, আমার বয়স হয়ে গেছে বাবারে, আমি খুব কষ্ট করছি জীবনে, কষ্টর কোনো শেষ নাই। আমার ছেলেকে এমনও আমি দিন আনি বিভিন্ন রকম লেবারি কাজ করে আমি ছোট যখন ছেলে 7 মাসের বয়সে নিয়ে ঢাকা নিয়ে আসছি। আমি 300 টাকা রুম ভাড়া দিয়ে রয়েছি ওই ছেলেকে নিয়ে। তো কষ্ট করে বড় করছি, লেখাপড়া করাইছি, শিখাইছি, নিজে না খেয়ে ছেলেকে খাওয়াইছি, নিজে একটা ভালো শার্ট কিনতে পারি নাই, আমার ওই ছেলেকে শার্টটা পরাইছি। আজকে কেন আমার ছেলেকে গুলি করা লাগবে? কি চেয়েছিল ওরা? ছেলেকে ঘিরে কি স্বপ্ন দেখতেন? আমার ছেলেকে নিয়ে খুব স্বপ্নে দেখতাম।
আমার ছেলে আমাকে, আমি বয়স হলে আমাকে ইনকাম করে চাকরি করবে আমাকে, আমার যখন বয়স থাকবে তখন আমাকে ছেলে আমাকে খাওয়াবে, ওর মাকে খাওয়াবে। জানেন, ওর মা একটা জিনিস রাঁধে না, রেখে দেয়, আমার ছেলেটা এসে খাবে, এখনো রেখে দেয়। এখন আমার ঘরে হাসি কি জিনিস বাবা নাই। আমার এই 5ই আগস্টের পর থেকে আমার সব চলে গেছে। আমার দরজা খুলে দেখতে পাই ওর মা এখনো দরজা খুলে রাত 2টা বাজে 1টা বাজে বসে থাকে, ইভেন্টের কাজ করে। আঙ্কেল বুঝতে পারবে, ইভেন্টের কাজ করে রাত 2টা 2:30 বাজেও আসি, তখন ওর মা দরজার সামনে বসে, কে বসে আছো কেন, কে জানে আমাকে ডাক দিল। এই যে অসুস্থতা নিয়ে আছি, কাকে এখন নিজের চিকিৎসা করব, ওর মেন্টালিটি সমস্যা, ওর মার নিজের অসুস্থ, এগুলি নিয়ে আছি। মানে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই যে মনে করেন আপনি কি মামলা করতে পেরেছিলেন এই ঘটনা? হ্যাঁ, মামলা 15 দিন আমাকে বাড্ডা থানায় ঘুরাইছিল। 5 আগস্টের পরে মামলা করছি। 19 জুলাই আমার ছেলে শহীদ হয়েছে। 19 জুলাই 5ই আগস্ট কিন্তু এটা লম্বা সময়। এর মধ্যে অনেক নাটক হয়েছে। আপনি 26 জুলাই ডিজিএফআই থেকে ফোন দিয়েছে আমাকে রাত 2টা বাজে, বলেন তখন তো সবাই অসুস্থ, ফোন দিয়ে বলছে, মারুফের বাবা বলছেন, জি আপনার ছেলেকে কেন রাস্তায় পাঠাইছেন? আমি বললাম আমার ছেলের বয়স হয়েছে 19 বছর, তার স্বাধীনতা আছে, তো আমি তাকে কিভাবে বলবো, তাকে ধরে রাখবো? হ্যাঁ, আপনি কেন পাঠাইলেন? আমি প্রশ্নই তার, কেন পাঠাইলেন? আমি বাবা আমার ছেলের, দেখেন আমার ছেলে রাস্তায় গেছে, কেন গেছে, এখন তো সে নাই, এখন যদি কবরস্থানে গিয়ে যদি বলতে পারতাম তাহলে আপনার সদুত্তর দিতে পারতাম আমি। তখন সে একটু মন খারাপ করে বলল কি, ঠিক আছে শোনেন, আপনি এলোমেলো কথা বলেন, আপনি তো দেশদ্রোহী কাজ করছেন। তা আমি বললাম এটা দেশদ্রোহী, আমার ছেলেকে ও গেছে আপনার আন্দোলন করতে গেছে, এখনো মারাও গেল, তাই এখন আমি দেশদ্রোহী একজন বাবা হয়ে গেলাম। তখন উনি আমাকে বলল, ঠিক আছে আপনি বেশি কথা বলেন। আমাকে তো কি করতে হবে আমার? তো উনি আমাকে কিছু নিয়মকানুন শিখিয়ে দিল, যে বলল যে সাংবাদিক আসবে, বলবেন আপনার ছেলে কোনো জায়গায় বিল আনতে গেছিল, তখন রোড অ্যাক্সিডেন্ট। আচ্ছা বলেন তো বাবারে, আমার ছেলের পোস্টমর্টম আছে গানশট ইঞ্জুরি, আমাকে উনি শিখিয়ে দিতেছে, বলতেছে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এইটা সাংবাদিকদের কাছে বলবে, এটা কি বলার কথা বলেন? এইরকম আমি যদি মিথ্যা কথা বলতাম যে হ্যাঁ আমার ছেলে রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো এইটা তারা সাজায় বলতেও পারতো। কারণ শেখ হাসিনার সময় শাসনকালে আসলে অনেক এভাবে হত্যাকাণ্ডকে রোড অ্যাক্সিডেন্ট বা নানানভাবে চালিয়ে নিয়েছে, তাদের পক্ষে কোনো অসম্ভব। এখন কি অবস্থা? এই যে মনে করেন আপনার ছেলে মারা গেল, রাষ্ট্র বা সমাজের বিভিন্ন পর্যায় থেকে তো কোনো খোঁজ খবর নিচ্ছে তারা কেউ? জুলাই ফাউন্ডেশন থেকে আমরা 5 লাখ টাকা পাইছি, এই যে 17 টাকা পেয়েছে। মোটামুটি সরকার থেকেও আমাদের খোঁজ খবর নেয়, তো সরকারকে একটা ধন্যবাদ দেব। দেখেন এখনো বাংলাদেশের পুলিশ কাজ করতেছে রাস্তায়। কেন এই বুঝটা 15-16 বছর তারা পারে নাই? তারা পারে না, তারা ব্যর্থ ছিল, ফেসিস্ট ছিল, এই জন্য পারে নাই। তো এখন যে ইউনিট সরকার আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখন আপনার ছেলে তো কোনো রাজনীতি করত না, আমি কোনো রাজনীতি, আমার ছেলেও কোনো রাজনীতি না, কোনো কিছুই না। তবে একটু খারাপ লাগতেছে এইটাই আমার কাছে, এই দেশের কাছে, যে এক রাজাকার বলে শেখ হাসিনা, এক রাজাকার বলে প্রায় 2000 ছাত্র জনতা শহীদ হয়েছে রাস্তার ভিতরে। এখনো কিছু কিছু লোক কিন্তু এই কথাগুলি উচ্চারণ করে বাংলাদেশে, কিছু কিছু লোক এখনো উচ্চারণ করে রাজাকার, কথাটা ঠিক নাই। এটা আমাদের শহীদ পরিবারের অন্তরে গেঁথে যায়, কলিজায় কষ্ট লাগে এই কথাগুলি শুনলে। তবে কথা যাই বলুক ভেবেচিন্তে বলতে হবে। আবারও শুনবো ইদ্রিস, আমরা একটু পারভেজের কাছ থেকে শুনে আসি। পারভেজ, তারপরে তো জুলাই 5 আগস্ট পরবর্তী শেখ হাসিনা চলে গেল, আপনার কি অবস্থা শরীরের? দীর্ঘ 8টা মাস ফ্যামিলির মুখটা ঠিকমতো এখনো দেখতে পারি না। কারণটা কি? কারণ প্রাইভেটে হসপিটালে চিকিৎসা নেই খাজাতে, ওখানে আমাকে 15 দিন রাখছিল খাজা ইউনুস আলী মেডিকেল হসপিটালে। 5 আগস্টে আমাকে রিলিজ দিছে, আমি আবার 6 আগস্টে যা ভর্তি হয়েছি খাজা ইউনুস আলী মেডিকেলে। আমার পায়ের ব্যথা যন্ত্রণায় কুলাইতে না পেরে যা ভর্তি হয়েছি, অমত অবস্থায় আমাকে একটা অপারেশন করছে। অপারেশন করে যে ফিল্টারটা ছিল, ফিল্টারটা ভেঙে যায়, আমার পায়ের ভিতরে ফিল্টারটা ওটা ঢুকে ছিল, ওগুলো বাইর করছে, বাইর করে পায়ের ড্রেসিং করছে নর্মালি। ড্রেসিং করার পরে আমি ওই অবস্থায় 16 দিন হসপিটালে ছিলাম। তো ওখানে আমার তেমন কোনো বিল নেয়নি, আমাকে সম্পূর্ণ ফ্রি করছে।
হসপিটাল গভর্নমেন্ট থেকে এবং আরও ভার্সিটির ভাই ব্রাদাররা, তাদেরকে বলছি। আর আমি এমন ফ্যামিলির ছেলে, অনেকে আছে বাবার কথা বলতে গেলে লজ্জা করে, কিন্তু আমি লজ্জা করি না, আমি আমার বাবাকে নিয়ে গর্বিত। আমার বাবা মেন্টালি প্রবলেম, কিন্তু আমার বাবা আমাকে এত দূর আনাইছে, তার পিছনে আমার বাবা মার অনেক অবদান আছে। আমার বাবা কাট কাটে, আমি সেই ঘরের ছেলে। আমি নিজে পড়ালেখার পাশাপাশি জব করে আমার ফ্যামিলি চলাইতাম। আমার ছোট ছোট দুটা বোন আছে, 7টা 8টা মাস ধরে তাদেরকে ঠিক মতো আমি আমার ফ্যামিলিতে আমি খরচটাও দিতে পারি না। আমার ফ্যামিলি কি অবস্থায় আছে সেটা আমি জানি, উপর আল্লাহ জানে, আর আমার ফ্যামিলি জানে। এমন তো অবস্থায় মাঝখানে কিছু আর্থিক সহযোগিতা পাইছি, সেটা জুলাই ফাউন্ডেশন থেকে, আর কিছু আর্থিক সহযোগিতা পাইছি হচ্ছে সমাজ কল্যাণ থেকে, অন্য সংগঠন থেকে দিছে। তো দুঃখ একটাই, মনটার ভিতরে এখনো কেমন যেন একটা খোঁচা মারে। এখন কোন হাসপাতালে চিকিৎসা? এখন আমি চিকিৎসা নিতেছি পঙ্গু হসপিটালে। আমি খাজাই থেকে আমাকে কতদিন ধরে ভর্তি? এখনো ভর্তি আছে? আমি এখনো রানিং ভর্তি আছি। আমার গতকাল রোববার আমার পায়ে আবার ওটি আছে, আমার এই নার্ভ যে ইনজুরি, আমার নার্ভের অপারেশন আছে। আপনি পায়ে কি টের পান না এখনো? আমার পায়ে তেমন একটা রেসপন্স পাই না আমি, তো হাঁটতে গেলে প্রবলেম হয়। আমার হাঁটতে গেলে গোড়ালি জাম হয়ে যায়। আমি 10-15 মিনিটের উপরে রাস্তা হাঁটতে গেলে আমার ওই রিক্সায় যাইতে হবে, না বললে কোনো যানবাহনে যাইতে হবে। আমার পায়ের উপরে বর্দে আমি যাইতে পারি না। চাওয়া পাওয়া কি আছে এখন? চাওয়া পাওয়া রাষ্ট্রের বলতে কাছে কি প্রত্যাশা? রাষ্ট্রের কাছে একটা সমাজের প্রত্যাশা, কাছে কি প্রত্যাশা? জাতির কাছে, রাষ্ট্রের কাছে এবং সমাজের কাছে আমার একটা চাওয়া, একটা পাওয়া। সর্বফার্স্ট নারী নিরাপত্তা আইন করতে হবে, এটাই সরকার ডাক্তার ইউনূস সাহেবের কাছে এটা চাওয়া। তারপরে যারা শহীদ পরিবার আছে, যারা আহত পরিবার আছে, আর আমার যারা সহযোদ্ধা ভাই আহতরা আছে, তাদেরকে একটা নিরাপত্তা আইন। আর যারা আহতরা আছে, যেমন আমার ফ্যামিলি আজ 7-8টা মাস ধরে অনেক কষ্টের ভিতরে আছে, আমি নিজেও আছি। আমার ফ্যামিলি, আমি আমার যোগ্যতা অনুযায়ী আমাকে একটা কাজ দিলে আমি যেটার উপর নির্ভরশীল করে আমার ফ্যামিলি চলাইতে পারবো, আমাকে সেরকম একটা ব্যবস্থা করে দিতে হবে ডাক্তার ইউনূস সরকারকে। এটা জাতির কাছে, রাষ্ট্রের কাছে চাওয়া, এবং আমাদের দাবি না, এটা আমাদের নৈতিক অধিকার। এটা রাষ্ট্রের জন্য আমার একটা পাও গেছে, আমার আঙ্কেলের ছেলে গেছে শহীদ মারুফ, ওর কথাটা মনে হলে এখন বুকের থেকে অজরে কান্না আসতেছে। আপনাদের চাওয়াগুলো নিশ্চয়ই সম্মানের সাথে আপনাদের প্রাপ্তি যোগ হবে, সেটা আমরা প্রত্যাশা করি। মোহাম্মদ ইদ্রিস, আমরা অনুষ্ঠান শেষ করব ছোট্ট করে। সর্বশেষ, একজন শহীদের বাবা হিসেবে এই রাষ্ট্রকে ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চান? এত রক্তের বিনিময়ে রাস্তায় ঢেলে দিছে। ওরাও চেয়েছিল একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন চিন্তা ভাবনা ছিল মানুষের, যে স্বাধীনভাবে কথা বলবে। তো আমার এই ছেলে সকল শহীদদের এই উচ্চ লেভেল, ওর মারও কথা, শহীদ মারুফের মারও কথা, যে আমরা স্বাধীনভাবে কথা বলবো। এই দেশে কোনো হানাহানি হবে না, রাহাজানি হবে না, চিন্তাই হবে না, চাঁদাবাজি হবে না, এটা চেয়েছিল। শহীদের বাবা হিসেবে কি গর্ব হয়? হ্যাঁ, শোক তো আছেই, কিন্তু গর্ব হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এদিকে খুব ভালো আছি। ধন্যবাদ মোহাম্মদ ইদ্রিস, ধন্যবাদ পারভেজ, আপনাদের দুজনকেই। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপর চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। শহীদ মারুফ হোসেন একাদশ শ্রেণীতে পড়ুয়া এক টকবকে তরুণ। সেদিন রাজপথে নেমেছিল হাসিনার পতনের লক্ষ্য নিয়ে। তার দুচোখে স্বপ্ন ছিল বাংলাদেশ হবে বৈষম্য, দুঃশাসন ও নিপীড়ন মুক্ত। পাশাপাশি পলিটেকনিকের শিক্ষার্থী হুজাইফা ইসলাম পারভেজ রাজপথে নেমেছিলেন কোটা সংস্কারের দাবিতে। পড়ালেখা শেষ করে মেধার ভিত্তিতে জুটিয়ে নেবেন একটি কর্মসংস্থান, এই ছিল স্বপ্ন তার। কিন্তু তার সেই স্বপ্ন এখন থেমে আছে পঙ্গু হাসপাতালের বিবর্ণ বিছানায়। দর্শক, এমন অসংখ্য মারুফ ও পারভেজদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি 24-এর নতুন বাংলাদেশ। আমাদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে শহীদের ত্যাগের মূল্যায়ন হবে, আহতরা পাবে সুচিকিৎসা, আর তাদের পরিবারগুলো খুঁজে পাবে সান্ত্বনা। রাষ্ট্র সরকার তাদের পাশে থাকবে সব সময়, সর্বাত্মকভাবে। দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি.btv@gmail.com পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।